ওকে, আজকে হচ্ছে নভেম্বরের 24 তারিখ। আজকে সেশন 1 শুরু করা যাচ্ছে। বাংলাদেশ বিষয় বলে দিয়ে চলুন শুরু করা যাক। বাংলায় স্বাধীন সুলতানি শাসন। দিল্লির সুলতান দিল্লির সুলতান বাহিনী 200 বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেনি। এই সময় বাংলার সুলতানরা স্বাধীনভাবে বাংলায় শাসন করেন। ফখরুদ্দিন মুবারক 1338 থেকে 1350 ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। তিনি সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল করে স্বাধীনতা ঘোষণা করেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ পুরো বাংলা অধিকার করেন। তার রাজত্বকালে বাঙালিরা সর্বপ্রথম একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। শামসুদ্দিন ইলিয়াস আত্মপ্রকাশ করে দিল্লির ঐতিহাসিক শামস-ই-সিরাজ শাহী বাংলা বা শাহী বাঙ্গালিয়ান বলে উল্লেখ করেন। বাংলা নামটি তার সময় থেকে শুরু হয়। ইলিয়াস শাহ বাংলার রাজধানী গৌড় থেকে পান্ডুয়া নগরীতে স্থানান্তর করেন। গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ 1393 থেকে 1411 ছিলেন ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুলতান। তার রাজধানী ছিল সোনারগাঁও। তিনি অত্যন্ত সাহিত্যানুরাগী ছিলেন। পারস্যের কবি হাফিজের সাথে তার পত্রালাপের হতো। একবার তিনি কবি হাফিজকে বাংলাদেশে আসার দাওয়াত জানালে প্রত্যুত্তরে কবি হাফিজের কবিতা
লিখে পাঠিয়ে দেন, কবিতা লিখে পাঠিয়ে দেন। জালালউদ্দিন মোহাম্মদ শাহ। জালালউদ্দিন মোহাম্মদ শাহ 1415 থেকে 1418 থেকে 1431 খ্রিস্টাব্দে ছিলেন রাজা গণেশের পুত্র। তিনি জালালউদ্দিনের ছিলেন রাজা গণেশের পুত্র। তিনি খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেছিলেন। আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন বাংলার সাথে সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার সময় বাংলার রাজধানী ছিল গৌড়। তার শাসনকালে বঙ্গে জ্ঞান, বিজ্ঞান ও শিল্পকলার অভাবিত উন্নতি সাধিত হয়েছিল। এই জন্য তার শাসনকে বঙ্গের মুসলমান শাসনের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। 1498 খ্রিস্টাব্দে হোসেন শাহ কামরূপের খেন রাজবংশকে উৎখাত করে কামরূপকে বাংলা রাজ্যের অন্তর্ভুক্ত করেন। হিন্দু সম্প্রদায়ের প্রতি উদারতার জন্য সমকালীন কবি বিজয় গুরু আলাউদ্দিন হোসেন শাহকে নৃপতি তিলক, জগৎভূষণ, কৃষ্ণ অবতার বলে উল্লেখ করেন। আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে শ্রী চৈতন্য হিন্দু সমাজের প্রচলিত সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে নদিয়ায় নব্য বৈষ্ণব আন্দোলন গড়ে তোলেন এবং বৈষ্ণব ধর্ম প্রচার করেন। চৈতন্য গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। বৈষ্ণব ভক্তি আন্দোলনের সন্ত ধারার প্রধান ব্যক্তিদের অন্যতম ছিলেন মীরাবাই। মীরাবাই নাজিরুদ্দিন নুসরাত শাহ। নাসিরউদ্দিন নজরুলের রায়ের অমর ব্যক্তি। গৌড়ের বড় ঘোষণা মসজিদ এবং কদম রসুল ভবনে তিনি প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে কূপ ও পুকুর খনন করেন। বাগেরহাটের মিঠা পুকুর তার কথা স্মরণ করিয়ে দেয়। নাসিরউদ্দিন নুসরাত শাহ।
গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ, গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ, গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ ছিলেন গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ ছিলেন বাংলার স্বাধীন সুলতান। 1538 সালে শেরশাহ গৌড় দখল বলে বাংলার স্বাধীন সুলতান যুগের অবসান হয়। 1538 সালে শেরশাহ গৌড় দখল বলে বাংলার স্বাধীন সুলতান যুগের অবসান হয়। বাংলার প্রথম স্বাধীন সুলতানকে ফখরুদ্দীন মুবারক শাহ শাসনকালে কত ছিল? 1338 থেকে 1350। কত ছিল? 1338 থেকে 1350 অবশেষে বলে বাংলাভাষী অঞ্চল বলে বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়। মুসলিম শাসনে মুসলিম শাসনে হয়ে ওঠে। কোনের শাসকের সময় থেকে সমগ্র বাংলার ভাষাভাষী বা অঞ্চল পরিচিত হয়ে ওঠে। কোন শাসকের সময় থেকে বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে? কোন শাসকের সময় থেকে বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে? বাংলা নামে শামসুদ্দিন ইলিয়াস। বাংলা সমগ্র বাংলা প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন কোন সুলতান? ইলিয়াস শাহী বাংলা অথবা শাহী বাঙালিয়ান। বাংলার কোন মুসলিম সুলতান উপাধি ছিল? শামসুদ্দিন ইলিয়াস। বাংলা প্রথম শামসুদ্দিন ইলিয়াস শাহ। ইলিয়াসের রাজধানী কোথায় ছিল? পান্ডুয়া। গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহী বংশের কততম সুলতান ছিলেন? তৃতীয় সুলতান। গিয়াসউদ্দিন আজম শাহের রাজধানী কোথায় ছিল? সোনারগাঁও। গিয়াসউদ্দিন আজম শাহের রাজধানী কোথায় ছিল? সোনারগাঁও। কবি হাফিজকে বাংলাদেশ আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? গিয়াসউদ্দিন আজম শাহ। ইরানের কবি হাফিজের সাথে পত্র আলাপ হয়েছিল? বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ।
পরাশর খান কবি গিয়াসউদ্দিন আজম শাহকে দিওয়ান লিখে পাঠিয়েছিলেন হাফিজ সিরাজি বাংলার কণ্ঠকার বাংলা সুলতান খলিফতুল্লাহ উপাধি গ্রহণ করেছিলেন। খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন। জালালউদ্দিন মোহাম্মদ ডিউরিং হুইচ পিরিয়ড সোনারগাঁও was the capital of বাংলাদেশ? সুলতানগড় মুঘল রুল, বাংলা ডাইনেস্টি, সুলতানি আমলে বাংলার রাজধানী কি ছিল? সুলতান আমলে বাংলার রাজধানীর নাম কি? সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? সোনারগাঁও আর গৌড়। তেরোশো আটত্রিশ থেকে গৌড় ছিল 1450 থেকে 1565 খ্রিস্টাব্দ। মধ্যযুগের গভর্নগরেরা অংশ বিশেষে বাংলাদেশের অঞ্চলে অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ মধ্যযুগের গভর্নগরের অংশ বিশেষ জেলায় অবস্থিত। মধ্যযুগের গভর্নগরের অংশ বিশেষ বাংলাদেশের জেলায় অবস্থিত। প্রাচীন গৌরনগরের অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জে। প্রাচীন গৌরনগরের অংশ বিশেষ অবস্থিত কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জে। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলায় শাসন করেন? আলাউদ্দিন হোসেন শাহ কখন বাংলায় শাসন করেন? 1498 থেকে 1598 বাংলার কোন সুলতানের শাসন? আলাউদ্দিন হোসেন। বাংলার কোন সুলতানের শাসনকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ বাংলাদেশের কোন স্বাধীন সুলতান জগৎ ভূষণ ও নিরুপতি উপাধি লাভ করেন? আলাউদ্দিন হোসেন শাহ এই উপাধি লাভ করেন। বাংলাদেশের কোন স্বাধীন সুলতান জগৎ ভূষণ ও নিরুপতি উপাধি লাভ করেন?
বাংলাদেশের কোন স্বাধীন সুলতান? বাংলাদেশের কোন স্বাধীন সুলতান? জগৎভূষণ নিরপেক্ষ তিলক উপাধিতে ভূষিত হন আলাউদ্দিন হোসেন আলাউদ্দিন। শ্রী চৈতন্য আবির্ভাব করেছিল সে সুলতানের শাসন আমলে। শ্রী চৈতন্যের আবির্ভাব করেছিল যে সুলতান শাসনের আমলে। আলাউদ্দিন হোসেন শাহর আমলে গৌড়ের বৈষ্ণব ধর্মের প্রবর্তকে শ্রী চৈতন্য দেবের নব্য বৈষ্ণব আন্দোলনের নেতৃত্ব দেন শ্রী চৈতন্য দেবের গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নিজের গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের সাথে সম্পর্কিত বৃন্দাবনে আন্দোলন নদিয়ায় শুরু হয়েছিল। মীরাবাই আন্দোলনে নিত্যানন্দ এর প্রবক্তা ছিলেন। বৃন্দাবনে আবুল সুলতানের সময়কালে গৌড়ের বড় সেনা কোন সুলতানের সময়কালে গৌড়ের বড় সোনা মসজিদ নির্মিত হয়েছিল? নুসরাত শাহ বাগেরহাটে মেধাপুকুর খনন করেন সুলতান নুসরাত শাহ। বাংলাদেশের স্বাধীন সুলতান কে ছিলেন? গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ। বারো ভূঁইয়াদের ইতিহাস। বারো ভূঁইয়াদের ইতিহাস।
বাংলার বড় বড় জমিদার মুঘলের অধীনতা মেনে নেয়নি। বাংলার বড় বড় জমিদাররা মুঘলদের অধীনতা মেনে নেয়নি। বাংলার বড় বড় জমিদাররা মুঘলদের অধীনতা মেনে নেয়নি। ভাটি অঞ্চলের জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। স্বাধীনতা রক্ষার জন্য এরা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। বাংলার ইতিহাসে ভাটি অঞ্চলের জমিদারগণ বারো ভূঁইয়া নামে পরিচিত। এ বারো বলতে 12 জনসংখ্যা বোঝায় না। ধারণা করা হয় অনির্দিষ্ট সংখ্যক জমিদার বোঝাতেই 12 শব্দটি ব্যবহার করা হয়েছে। 12 ভূঁইয়াদের মধ্যে ঈশা খাঁ, রাজা প্রতাপাদিত্য, রায়চাঁদ, কেদার রায়, ফজল গাজী, রামকৃষ্ণ প্রতিম্বর প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। 12 ভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খাঁ। জীবনকাল 1529 থেকে 1599। তিনি সোনারগাঁয়ে রাজধানী স্থাপন করেন। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার 11 সিন্ধু গ্রামে অনেকগুলি নদীর সংযোগস্থলে অবস্থিত একটি দুর্গে শক্তিশালী সামরিক ঘাঁটি গড়ে তোলেন। 11 সঙ্গে শব্দটি 11টি নদী অর্থে ব্যবহার করা হয়েছে। এই শাখার মৃত্যুর পর তার পুত্র মুসা খাঁ 12 ভূঁইয়াদের নেতা হন। মুঘল সুবেদার ইসলাম খাঁ মুসা খানকে পরাস্ত করেন। মুঘল সুবেদার ইসলাম খাঁ মুসা খানকে ঈশা খাঁর মৃত্যুর পর তার পুত্র মুসা খাঁ 12 ভূঁইয়াদের নেতা হন। মুঘল সুবেদার ইসলাম খাঁ মুসা খানকে পরাস্ত করেন, ফলে অন্য জমিদারগণ আত্মসমর্পণ করেন। এভাবে বাংলা 12 ভূঁইয়াদের শাসনের অবসান ঘটে। 12 ভূঁইয়াদের শাসনের অবসান ঘটে। বড় বড় স্বাধীন জমিদারদের বলা হতো যে 12 ভূঁইয়া। বলা হতো বড় বড় স্বাধীন জমিদারদের বলা হতো 12 ভূঁইয়া।
স্বাধীন যাদের বলা হতো বারো ভূঁইয়া। কোন আমলের জমিদার বারো ভূঁইয়া বলা হতো? কোন আমলের জমিদারদের মুঘল আমলের জমিদারদের বারো ভূঁইয়া বলা হতো। বাংলাদেশে বারো ভূঁইয়ার অবস্থান ঘটে আকবরের সময় সময় বাংলাদেশের জমিদারগণ মুঘল শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এদের সংখ্যা নির্দিষ্ট করে পরিচিত ছিলেন বারো ভূঁইয়া নামে। Who of the following is not of the বারো ভূঁইয়া of Bengal? ঈশা খান, শায়েস্তা খান, who is one of the বারো ভূঁইয়া ঈশা খান প্রতাপাদিত্য কে ছিলেন? বারো ভূঁইয়াদের একজন বাংলা বারো ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ভূঁইয়া ছিলেন ঈশা খা ruled the Bhatiresian of medieval Bangla during বাংলার রাজধানী মর্দন করেছিলেন। বাংলার রাজধানী মর্দন করেছিলেন। ঈশা খান
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁয়ে বর্ধন করেছিলেন ঈশা খান। রাজধানী কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে 11 গ্রামের নামকরণের কারণ হলো পূর্বে সেখানে 11টি নদীর সংযোগ ছিল। বাংলার মুঘল শাসক বাংলা মুঘল বিজয়ের সূত্রপাত ঘটে সম্রাট হুমায়ুনের রাজত্বকালে। বাংলার মুঘল বিজয়ের সূত্রপাত ঘটে সম্রাট হুমায়ুনের রাজত্বকালে। 1538 খ্রিস্টাব্দে সম্রাট হুমায়ুন বাংলায় প্রবেশ করেন এবং গৌড় অধিকার করেন। তিনি গৌড় নগরের চমৎকার প্রসাদ প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নামকরণ করেন জান্নাতাবাদ। বাংলার 8 মাস অবস্থান করে হুমায়ুন দিল্লির দিকে যাত্রা করলে বক্সারের নিকটবর্তী চৌসা নামক স্থানে শের শাহ তাকে অতর্কিত আক্রমণ করেন। চৌসারের যুদ্ধে 1539 সালে পরাজিত হয়ে হুমায়ুন কোনোক্রমে প্রাণ নিয়ে দিল্লিতে পৌঁছান। 1576 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের সেনাপতি খান-ই-জাহান, কুলি বেগ, কররানী বংশের সুলতান দাউদ কররানীকে রাজমহলের যুদ্ধে পরাজিত করেন এবং বাংলার মুঘলের শাসন প্রতিষ্ঠিত করেন। বাংলাকে মুঘল সাম্রাজ্যের একটি সুবা হিসেবে ঘোষণা করা হয়। সুবা হলো মুঘল সাম্রাজ্যের প্রদেশ। সুবা বাংলার অন্তর্গত ছিল বাংলা, বিহার, উড়িষ্যা। সম্রাট আকবরের সময়ে বাংলার মুঘল শাসনের সূত্রপাত হলেও সমগ্র বাংলার উপর মুঘল আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়নি। ভারত-ভূঁইয়াদের দমনের পর সমগ্র বাংলায় মুঘল আধিপত্য প্রতিষ্ঠিত সম্রাট জাহাঙ্গীর অন্যতম কৃতিত্ব সুবেদারি ও নবাবী দুপর্বে বাংলার মুঘলের শাসন অতিবাহিত হয়। সুবেদারি ও নবাবী এ দুপর্বে বাংলার মুঘল শাসনকাল অতিবাহিত হয়।
বাংলার সুবেদারের শাসন। বাংলার সুবেদারের শাসন। ইসলাম খান 12 ভূঁইয়াদের দমন করে বাংলার সুবেদারি শাসন প্রতিষ্ঠা করেন। তিনি 1610 খ্রিস্টাব্দে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। তিনি বাংলার রাজধানী হিসেবে ঢাকা শহরের গোড়াপত্তন করেন। তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। তিনি ঢাকা ধোলাইখাল খনন করেন। তিনি বাংলার নৌকাবাহিনী উৎসব পরিচালনা করেন। ইসলাম খাঁ শাহ সুজা মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র ছিল। মুঘল সম্রাটের শাহজাহানের দ্বিতীয় পুত্র ছিলেন মীর জুমলা। ঢাকা গেট রমনা গেট নির্মাণ করেন। তিনি আসাম যুদ্ধে যে কামান ব্যবহার করেন তা বর্তমানে ওসমানী উদ্যানে সংরক্ষিত আছে। শায়েস্তা খাঁ 2 দফায় মোট 22 বছর বাংলা শাসন করেন। ঐতিহাসিক স্টুয়ার্ট এর বিবরণী থেকে জানা যায়, শায়েস্তা খানের সময় দ্রব্যমূল্যের দাম এত সস্তা ছিল যে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। বাংলার নবাবী শাসন। সুবেদারি শাসন। বাংলার নবাবী শাসন। মুর্শিদ কুলি খান এর সময় থেকে বাংলায় সুবা প্রায় স্বাধীন হয়ে পরে তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। মুর্শিদাবাদের পূর্বের নাম ছিল মুকসুদাবাদ। তিনি বাংলার বিশৃঙ্খল রাজ্য ব্যবস্থার পুনর্গঠন করেন। তার রাজত্ব ব্যবস্থায় মাল জামিনী নামে পরিচিত। মুর্শিদ কুলি খান আবু-ই খান বিজি নামে এক নতুন কর প্রবর্তন করেছিলেন। সুজাউদ্দিন মোহাম্মদ খান, সরফরাজ খান 1727 থেকে
1739 সরফরাজ খান 1739 আলীবর্দী খান। আলীবর্দী খান প্রথম জীবনে মির্জা মুহাম্মদ আলী নামে পরিচিত ছিলেন। তার শাসন আমলে মারাঠারা লুণ্ঠনপ্রিয় মহারাষ্ট্রীয় সৈন্যদল প্রতি বছর বাংলা, বিহার ও উড়িষ্যার আক্রমণ করত। মারাঠা হানাদার লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞের মাধ্যমে বাংলা জনগণের মনে ত্রাসের সঞ্চার করে। বাংলা মারাঠা আক্রমণকারীরা বর্গী নামে পরিচিত ছিল। সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার স্বাধীন নবাব। প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। ছোট মেয়ে আমেনা বিবাহ হয় জৈনুদ্দিন আহমেদ খানের সঙ্গে। তাদের সন্তান সিরাজউদ্দৌলা তিনি তার উত্তরাধিকারী মনোনীত করে যান। এ সময় সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র 22 বছর। সিরাজ সিংহাসন লাভ করায় তার বড় খালা ঘসেটি বেগম এবং দরবারের প্রভাবশালীগণ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। ইংরেজগণ এ ষড়যন্ত্রের যোগ দেয়। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতার ইংরেজদের পড়িলাম দুর্গ অধিকার করেন। নবাবের কলকাতার অভিযান প্রাক্কালে হলওয়েজ কতিপয় ইংরেজ কর্মচারী ফোর্ট উইলিয়ামে বন্দী হয়েছিলেন। ইংরেজ সেনাপতি হলওয়েলের বর্ণনা মতে জানা যায় যে নবাব 146 জন ইউরোপী ইংরেজের বন্দীকে একটি ক্ষুদ্র অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখেন। জুন মাসে প্রচণ্ড গরমে ক্ষুদ্র পরিসরে 144 জন মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেন। হলওয়েল কর্তৃক পরিচালিত এক কাহিনী অন্ধকূপোত্তা নামে পরিচিত। অন্ধকূপের কাহিনী প্রাচ্যের কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায় না। শীঘ্রই ইংরেজরা কলকাতা পুনরুদ্ধার করে। 1757 সালে নবাব পুনরায় কলকাতা আক্রমণ করে। যুদ্ধের পর নবাব চারিদিকে ষড়যন্ত্রের আভাস পেয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে আপনজনক আলীনগরে সন্ধি করতে বাধ্য হন। এই চুক্তি বেশি দিন স্থায়ী হয়নি। 1757 সালে সালের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশী যুদ্ধ শুরু হয়। নবাবের প্রধান সেনাপতি মির্জাপুর জগৎ রায়দুল্লভ, ইয়ার লতিফ, ভূমিচাঁদ প্রমুখ তাদের সৈন্যবাহিনী সহ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করলেও মীর মর্দান, মোহনলাল প্রমুখ দেশপ্রেমিক জনগণ ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণে যুদ্ধ করেন। মীর মর্দান মোহনলাল ইংরেজদের উপর কঠিন আঘাত হেনে
তাদের বিপর্যস্ত করে পলাশির আমবাগানে আশ্রয় নিতে বাধ্য করেন। এ সময় হঠাৎ গোলার আঘাতে মীর মর্দান মারা যান, মোল্লান আহত হন। শেষ পর্যন্ত দেশদ্রোহী ষড়যন্ত্রে নবাব পরাজিত হন। বাংলার স্বাধীনতার সূর্য অন্তিম হয়ে পড়ে। নবাবকে হত্যা করা হয়। বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব রাজা তৈরি করেছিলেন। মীর কাসিম ছিলেন মির্জাপুরের জামাতা। মির্জাপুরের জামাতা। সিংহাসনে আরোহণের পর তিনি প্রশাসনকে ইংরেজি প্রভাবমুক্ত করার জন্য বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন। মীর কাসিম মজুমদার নবাব সুজা-উদ-দৌলা এবং দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এক মৈত্রী গঠন করে 1764 সালে অক্টোবর মাসে বক্সার নামক একজন ইংরেজ বাহিনী মিত্র বাহিনীর ঘোরতর লড়াই হয়। মীর কাসিম ও মিত্ররা এ যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়। মীর কাসিম ও তার মিত্ররা প্রস্তুত পলাশিতে জয়ী হওয়ার ফলে বাংলা ইংরেজদের প্রভুত্বের সূচনা হয়। আর বক্সার যুদ্ধের ফলে ভারতীয় উপমহাদেশে ইংরেজরা নিশ্চিতভাবে প্রতিষ্ঠা লাভ করে। মীর কাসিম ছিলেন মির্জাপুরের জামাতা। সিংহাসনে আরোহণের পর তিনি প্রশাসনকে ইংরেজি প্রভাবমুক্ত করার জন্য বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন। মীর কাসিম মজুমদার নবাব সিরাজউদ্দৌলা এবং দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এক মৈত্রী গঠন করেন। মীর কাসিম মজুমদার নবাব সিরাজউদ্দৌলা এবং দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এক মৈত্রী জোট গঠন করে 1764 সালের অক্টোবর মাসে বক্সার নামক একজন ইংরেজি বাহিনী এবং মিত্র বাহিনীর ঘোরতর গঠন করে 1764 সালে অক্টোবর মাসে বক্সার নামক একজন ইংরেজি বাহিনী এবং মধ্য বাহিনীর ঘোরতর লড়াই হয়। 1764 সালে অক্টোবর মাসে বক্সার নামক একজন ইংরেজি বাহিনী এবং মিত্র বাহিনীর ঘোরতর লড়াই হয়। মীর কাসিম ও তার মিত্ররা এই যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন। পলাশিতে জয়ী হবার পরে বাংলা ইংরেজরা প্রভুত্বের
প্রভুত্বের রচনা হয়, ইংরেজ প্রভুত্বের রচনা হয়। বলারের যুদ্ধে পলাশীতে জয়ী হওয়ার ফলে 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 কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন? 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 হুমায়ুন। কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবাহ বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছিলেন? হুমায়ুন। কোন মুঘল সম্রাট বাংলার গৌড়ের নাম জান্নাতাবাদ? হুমায়ুন কোন মুঘল সম্রাট তার শাসনামলে বাংলার প্রতিষ্ঠা লাভ করেন? বাংলা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছিল। আকবর বাংলার মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা। আকবর রাজমহলের যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়েছিল? ঢাকা 1515 সালে। 1515 সালে শুভ বাংলার প্রথম ব্যবহৃত হয় সম্রাট আকবরের সময়। রাজমহলের যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়েছিল? শুভ বাংলা শব্দটি প্রথম ব্যবহৃত হয় সম্রাট আকবরের সময়ে। বাংলা বিহার সম্রাট আকবরের সময়। 1573 সালে পুনরাজ্যে বিনীত হয় বাংলা। কোন সনে সম্রাট আকবর বাংলা শাসন গ্রহণ করেন? কোন সনে সম্রাট আকবর বাংলা শাসন গ্রহণ বাংলা প্রথম সুবেদার ইসলাম ঘটাতে প্রবর্তন। মুঘল আমলে ঢাকা শহরে প্রবর্তন।
ঢাকা ঢাকা শহরের প্রতিনিধিত্ব করেন ইসলাম খাঁ। ঢাকা বাংলার রাজধানী। স্থাপনের সময় মুঘল বেদরকে ইসলাম খানের সময় স্থাপন করা হয়। সম্রাট জাহাঙ্গীর। মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। জাহাঙ্গীরনগর। ঢাকার নাম জাহাঙ্গীরনগর কে রাখেন? বাংলাদেশ সুবেদার ইসলাম খান। বাংলা নবাব কবলে সুবেদার সর্বপ্রথম বাংলা রাজধানী হয়েছিল? সালে মুঘল বিরোধী বাংলা রাজধানী ঢাকা হতে মুর্শিদ স্থাপন করেন মুর্শিদ কুলি খান। ঢাকা শহরে কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়? এক সময় বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদে। মাকসুদাবাদে ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয় কত সালে? 1610 সালে। ঢাকার ধলাই পার্কে খনন করেন? ইসলাম খাঁ। বাংলা নৌকাবাহিনীর সূচনা করেছিলেন কে? ইসলাম খাঁ। সম্রাট শাহজাহানের পুত্র বাংলা শাসন করেছিলেন? শাহ সুজা। ঢাকাকে নির্মাণ করেন? মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহার করা হয়? আসাম যুদ্ধে শাহিদ খানের আমলে এক জায়গায় চাল পাওয়া যেত 8 মণ। বাংলার রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করেন? মুর্শিদ কুলি খান। বাংলার মুসলিম শাসনামলের আবহাওয়া শব্দটি কোন ব্যক্তিগণকে ব্যবহৃত হতো? খাজনা নবাব সুজাউদ্দিন খানের। বাংলা শাসন। সুজাউদ্দিন খানের বাংলা শাসন 1727 নবাব সরফরাজ খানের বাংলা শাসন 1759 বাংলা বিহার উড়িষ্যা নবাব ছিলেন আলীবর্দী খান। প্রকৃত নাম কি? আলীবর্দী খানের প্রকৃত নাম কি? মির্জা মুহাম্মদ আলী। মুসলমান শাসন আমলে দেশে এসে অত্যাচার ও লুটপাট করেছিল কারা? বর্গীরা। লুণ্ঠনপ্রিয় বর্গী বলা হতো কাদের? লুণ্ঠনপ্রিয় বর্গী বলা হতো কাদের?
মারাঠি সৈন্যদলকে বুরগি শব্দের কোন ভাষা থেকে এসেছে? মহারাষ্ট্রীয় নবাব সিরাজউদ্দৌলা এর পিতার নাম কি? জয়নুদ্দিন সিরাজউদ্দৌলা প্রকৃত নাম কি ছিল? মির্জা মুহম্মদ কোথায় ছিল নবাব সিরাজউদ্দৌলা বাংলা সিংহাসনে বসেন? 1714 সালে বাংলাদেশের স্বাধীন নবাব কে? বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। বাংলাদেশের স্বাধীন নবাব কে? নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলা 22 বছর বয়সে কবুতর কাহিনী কার তৈরি? হলওয়েল বর্ণিত ব্ল্যাক হোল শরীর কানা সিরাজউদ্দৌলা। আলমগীরের সন্ধি কত সালে করা হয়? আলীনগরের সন্ধি 1757 সালে। কোনটি ভারতের ইতিহাসের নতুন যুগের সূচনা করে? পলাশ যুদ্ধ কখন হয়েছিল? 23শে জুন 1757। 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 কোন নদীতে ভগীরথী সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হয়? সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত পলাশী যুদ্ধে মারা যান। মীর মর্দান নবাব মীর কাসিমের বাংলা শাসনামলে 1760 মুঙ্গেরে বাংলার রাজধানী স্থানান্তর করেন। নবাব মীর কাসিম বগুড়া কত সালে সংগঠিত হয়? 1764 সালে। 1764 সালে। ব্রিটিশ